হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা একটা ইম্পর্টেন্ট আর্টিকেল কভার করতে যাচ্ছি, যেটা এডিটোরিয়াল এক্সপ্লেনের আন্ডারে করব। তো আজকে যে এই আর্টিকেলটা আপনাকে পড়তে হতো সেটা তো আপনারা অলরেডি জেনেই গেছিলেন সকালবেলা, ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার, সেই ভিডিওর মাধ্যম দিয়ে। আর এই রিলেটেড কন্টেন্টও কিন্তু আপনারা অলরেডি পেয়ে গেছিলেন, যেরকম প্রত্যেকদিন পান, ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতে। যেখানটায় আমরা দুটোর মধ্যে কিন্তু যখন বানানোর সময় আমরা এটা এনশিওর করি যে যাতে ইউপিএসসি টার্মিনোলজিস যাতে ইউজ হয়, আর যেটা প্রুভেন টু ফেচ মার্কস ইন মেন্স এক্সাম, সেই রিলেটেড ইউজ করে দুটো আর্টিকেল বানানো। এবার এই আর্টিকেলটা পড়ার পরে আপনাদের নিশ্চয়ই ডাউট তো হয়েছেই। সেই ডাউটটাকে আজকে আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে ক্লিয়ার করবো, যেরকম প্রত্যেক দিন করি। তো চলুন শুরু করি। এডিটোরিয়াল এক্সপ্লেনের টপিকটা কি আছে, যে আর্টিকেলটা, যেটা অ্যাকচুয়াল পেপারে যে আর্টিকেলটা এসেছিল, এই যে আর্টিকেলটা আপনি দেখতে পাচ্ছেন, আর্টিকেলটা অন দি ইম্পর্টেন্স অফ স্যাটায়ার, এটা হলো আর্টিকেলের নেম। তো আর্টিকেলটা দেখলাম, তো সবাই আগে আমরা দেখি এটা আমাদেরকে ইউপিএসসিতে কোথায় হেল্প করবে। তো এটা আমাদের ইউপিএসসি মেন্সে কিন্তু একটা জায়গায় হেল্প করবে না, এর মাল্টিপল ইন্টারলিঙ্কেজেস পার্ট আছে। যেরকম পলিটিতে হেল্প করবে আর্টিকেল 19(1) এর আন্ডারে, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। আপনারা জানেন মাল্টিপল টাইম অল্টারনেট ইয়ারে আইদার 21 বা 19-এ ইউপিএসসি এই থিমে কিন্তু মেন্সে প্রশ্ন জিজ্ঞেস করেই। আমরা এটাকে গভর্নেন্সের মধ্যে করতে পারবো, কেন কি এই রিলেটেড 66 নাম্বার যে অ্যামেন্ডমেন্ট ছিল ডিজিটাল অ্যাক্টের, আইটি রুলস অ্যান্ড ডিজিটাল রেগুলেশন, সেখানটা এটা আসবে। এটা ইন্টারমিডিয়েটারি লাইবিলিটি, তার মানে লাইবিলিটি যে সেকশনটা যেটা নিয়ে ডক্টরিন নিয়ে ডিল করে, এটা সেখানটাও লিঙ্ক করবে। এর সাথে এটার কিন্তু একটা প্রসিডিয়ার ফেয়ারনেস অ্যান্ড ইন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনসেও কিন্তু হেল্প করবে। যে এইটা অ্যাপ্লাই করতে গিয়ে, স্যাটায়ারটা অ্যাপ্লাই করতে গিয়ে বা আমরা করতে গিয়ে এটার পুরো সেন্সার যদি লাগানো হয়, সেটা কি প্রসিডিয়ারাল সেফগার্ড নিয়ে করা হচ্ছে। অ্যান্ড এট দি এন্ড এটাকে কিন্তু জিএস পেপার ওর এথিক্সে কিন্তু হেল্প করবে, যেখানটায় টলারেন্স ইন গভর্নেন্স ভার্চিউ, এখানটা তো সব থেকে বড়। তার মানে আমরা কি কি দেখলাম, জিএস পেপার 2-তে পলিটি অ্যান্ড গভর্নেন্সে, অ্যাজ ওয়েল অ্যাজ জিএস পেপার 4 এথিক্সে। তো আমরা জেনে নিলাম এটা আমাদেরকে ইউপিএসসিতে কোথায় হেল্প করবে। এবার চলুন এটাকে স্যাটায়ারটা দেখার আগে, স্যাটায়ারটার ব্যাপারে তো পড়বো কনটেক্সট, তার আগে আপনারা যারা যারা স্যাটায়ারের ব্যাপারে না জানেন, আমি আপনাদেরকে একটা জিস্ট, একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই, যে ডেফিনেশন ইন্ট্রোডাকশন দিয়ে দিই যে স্যাটায়ার কী। তো স্যাটায়ার এরকম কোনো জিনিস যেখানটায় হিউমার ইউজ হয়। আমি প্রথমে একবার ইংলিশে বলি আপনাদের জন্য, স্যাটায়ার ইজ দি ইউজ অফ হিউমার টু এক্সপোজ এনি কন্টেম্পোরারি পলিটিক্যাল আইডিয়াস অর এনি আদার আইডিয়াস। এটাকে আমি আবার আপনাদের জন্য, যারা যারা বাংলা থেকে তাদের জন্য বলি। তো স্যাটায়ার এরকম একটা জিনিস যেখানটায় হিউমারের মাধ্যমে আমরা ডিসকাশন করি পলিটিক্যাল আইডিয়াস বা এনি আইডিয়া যেটা আমাদের সোসাইটাল লেভেলে হেল্প বা আমাদেরকে হেল্প করবে সোসাইটিতে। আমরা কিন্তু ডেফিনেশন পড়লাম। তো ডেফিনেশন পড়ার পরে দেখুন তো এই মডেল কোশ্চেনটা আপনারা কিছু বুঝতে পারছেন নাকি। বলছে, ইন দি লাইট অফ রিসেন্ট কন্ট্রোভার্সিজ ওভার ডিজিটাল কন্টেন্ট ব্লকিং, examine the constitutional protection accord to satire in India, discuss the judicial safeguard, এটা একটা পার্ট, emerging challenges in the digital age, and suggest measures to balance free expression with legitimate state interest. একটু আইডিয়া পাচ্ছেন? পুরো আইডিয়া পেয়ে যাবেন ভিডিওটা দেখার পরে। আর আমরা এটা আশা করব এই ভিডিওটা কিন্তু দেখার পরে আপনারা এই প্রশ্নের উত্তরটা লিখে আমাদের রাইস আইএস ওয়েবসাইটে কিন্তু নিশ্চয়ই সাবমিট করবেন, আর এটার একটা পজিটিভ ফিডব্যাকও নেবেন। আমরা ডেফিনেশনাল অ্যাসপেক্ট দেখে নিলাম, এই রিলেটেড একটা কোশ্চেনও দেখে নিলাম যেটা আপনারা লিখবেন। এবার চলুন আমরা স্যাটায়ারের একটা ইন্ট্রোডাকশন দেখে নিই। আমি তো আপনাদের ডেফিনেশন বললাম, এবার একটা ইন্ট্রোডাকশন নিই। স্যাটায়ার হ্যাজ লং বিন পাওয়ারফুল মিডিয়াম অফ পলিটিক্যাল, যেরকম বলছিলাম, পলিটিক্যাল আইডিয়াস অ্যান্ড সোশ্যাল কন্টেম্পোরারিজ, মানে যেটা আমাদেরকে সোশ্যালে হেল্প করে সোসাইটাল লেভেলে। ভারতে ইন্ডিয়ার ডিবেটস, এখানটা কিন্তু কন্টিনিউয়াস একটা ডিবেট ইন্ডিয়াতে লেগেই ছিল, যে স্যাটায়ার কি একটা থ্রেট টু দি ডেমোক্রেসি, নাকি এটা ডেমোক্রেটিক সেফগার্ড? এটা কি আমাদের স্টেট স্টেবিলিটিকে থ্রেট হিসাবে নেব, নাকি এটা আমাদের ডেমোক্রেটিক সেফগার্ড হিসাবে নেব? ডিসেন্ট, যেটা ডেমোক্রেটিক সেফগার্ড, এই ওয়ার্ডটা বারবার আমাদের একটা এক্স চিফ জাস্টিস ইউজ করেছিল, এটা এর ব্যাপারে আমরা পরেও ডিসকাশন করব। ইন্ট্রোডাকশন দেখে নিলাম। তো হঠাৎ করে এই নিউজটা ফ্লোট করলো কেন, এটার ব্যাপারে আমরা হঠাৎ করে পড়বো কেন?
এটা একটা 52 মিনিটসের একটা ভিডিও নিয়ে ওয়াইরে, যেটা আমাদের অনারেবল পিএম নিয়ে হয়েছিল। আচ্ছা, এই রিলেটেড আমি আপনাদেরকে কথা বলে দিই, যখনই এরকম কিছু কন্ট্রোভার্সিস থাকে, আপনারা সবসময় জানেন ইউপিএসসি কিন্তু কোনো সময় পলিটিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করে না। ইউপিএসসি হ্যাজ অলওয়েজ বিন আস্কিং এ পলিটিক্যাল কোশ্চেন। তো এর মধ্যে আমাদেরকে ডিপটাকে বুঝতে হবে, একটা পলিটিক্যাল কনটেক্সট থেকেও আমাদেরকে ডিপ থিমটাকে বুঝতে হবে। থিমটা কি? আর্টিকেল 19(1)(a, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, সেই নিয়েই কিন্তু আর্টিকেলটা। তো সেই যে ওয়ারে যে এটা এসছিল সেটা নিয়ে এটা, এই আর্টিকেলটা, এই এই নিউজটা আবার কনটেক্সটে এসছে, যেখানটায় গভর্নমেন্ট এটাকে জাস্টিফাই করেছে, এটাকে যে সেন্সার করেছে এটাকে জাস্টিফাই করেছে, কেন কি গভর্নমেন্টের বক্তব্য যে এটা আমাদের ডিফেন্স অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটিকে এফেক্ট করছে, রেপুটেশন অফ কান্ট্রি এর মধ্যে একটা কোথাও জড়িত আছে, তার সাথে ফরেন রিলেশন আর আমাদের যে কনস্টিটিউশনাল অথরিটিস তাদেরকেও ডিমিন করছে। তো চলুন আমরা দেখবো এটা কি সত্যি না, এটা কি এগুলো কি করা যায় নাকি না করা যায়। তো এর ব্যাপারে একটা ক্রিটিকও দেখিনি, যেটা আমাদের এডিটার্স গিল্ড দিয়েছে, বলেছে যে এটা সাইন অফ গ্রোয়িং ইনটলারেন্স টুয়ার্ডস স্কুটিনি অ্যান্ড স্যাটায়ার। আমরা যে ফোর্থ পিলার অফ দি ডেমোক্রেসি মিডিয়া, তারা যে কন্টিনিউয়াস একটা স্কুটিনি করবে গভর্নমেন্টের এক্সিকিউটিভ লেজিসলেটিভকে, অ্যাট টাইমস জুডিশিয়ারিকেও, সেটার উপরে এটা দেখাচ্ছে যে গ্রোয়িং ইনটলারেন্স হয়ে যাচ্ছে, ইনটলারেট হয়ে যাচ্ছে গভর্নমেন্ট এটা নিয়ে। তো এর শেষে আমরা একটা ওর কনস্টিটিউশনাল কোশ্চেন কিন্তু খুঁজে পাচ্ছি, যেখানটায় আমি যেরকম আগেই বলছিলাম যে স্যাটায়ার কি থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি অর ডেমোক্রেটিক সেফগার্ড এসেনশিয়াল ফর অ্যাকাউন্টেবিলিটি, কোনটা আসলে কি, এটা কিন্তু আমরা বাই দি টাইম আর্টিকেলটা পড়ে নেব পুরো, আমরা কিন্তু বুঝতে পারবো, একটা একটা আইডিয়া, একটা পিকচার চলে আসবে। তো আমরা কনটেক্সট দেখে নিয়েছি, আমরা ব্যাকগ্রাউন্ড দেখে নিলাম, আমরা ইন্ট্রোডাকশনও দেখে নিয়েছি এটার ব্যাপারে। তো চলুন এবার আমরা দেখি স্যাটায়ার যে এই ডেমোক্রেটিক থিওরি, এই যে আইডিয়াটা, এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি। এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু তিনটে পিলারের উপরে বেস করে। প্রথম পিলার অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি, সেকেন্ড পিলার সেফটি ভ্যালভ, যেরকম আমি আপনাকে বলছিলাম প্রথমেই, এটাকে বারবার ইউজ করা হয়েছে বাই আওয়ার এক্স চিফ জাস্টিস, আপনারাও কিন্তু নিজের অ্যান্সারে লিখবেন এরকম কিওয়ার্ডস। তার সাথে ইট ইজ স্ট্রেংথেনিং পাবলিক ওপিনিয়ন অ্যান্ড পলিটিক্যাল ডিসকোর্স। চলুন দেখি কি কি লেখা। যেরকম বলছিলাম, এটা সিভিক এঙ্গেজমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনাল চেকে কিন্তু হেল্প করছে, সার্ভিং সফিস্টিকেটেড, এটা একটা সফিস্টিকেটেড টুল, যেখানটা অ্যাকাউন্টেবিলিটি মেনটেন হচ্ছে অ্যান্ড ট্রান্সপারেন্সি মেনটেন হচ্ছে বাই চেক অ্যান্ড ব্যালেন্সেস বাই দি অ্যাকচুয়াল পিপল অফ দি কান্ট্রি। ডিসেন্ট কিন্তু এই রকম যখন স্ক্রুটিনি হবে, বারবার বলছে ডিসেন্ট ইজ দি সেফটি ভ্যালভ অফ ডেমোক্রেসি। তার সাথে এতে কিন্তু একটা পাবলিক ওপিনিয়ন স্ট্রেংথেন হচ্ছে, আমরা সবাই জানতে পারছি যে অ্যাকচুয়ালিতে কি হচ্ছে পার্লামেন্টে, আমরা কোন দিকে আগাচ্ছি, কোন দিকে ডিসকোর্স আছে, আমরা বুঝে গেলাম যে এটার মাধ্যমে যে আমাদের স্যাটায়ারের যে থিওরিটা সেটা কি। এবার এই নিয়ে কি ইন্ডিয়া কোথাও কিছু বলছে এটা নিয়ে? চলুন আমরা সেটাও দেখে নিই যে ইন্ডিয়া এটা নিয়ে ইন্ডিয়ার টেক কি। তো ইন্ডিয়ার টেক আমরা ম্যাক্সিমাম, তার মানে মোস্টলি আর্টিকেল 19(1)(a যেখানটা আমরা দেখতে পাই, তার সাথে আর্টিকেল 19 সাবক্লজ 2। আর্টিকেল 19 আপনারা সবাই জানেন পলিটিতে বারবার 1(a)তে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তার সাথেও যেটা আমরা পড়ি আর্টিকেল 19 সাবক্লজ 2, যেটা কি রিজনেবল রেস্ট্রিকশনস দেয় এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে। তো এই রিজনেবল রেস্ট্রিকশনস কি যেরকম চাইবো সেরকমই কি এক্সিকিউটিভ বা লেজিসলেচাররা দিতে পারবে? তার জন্য কি কোনো জুডিশিয়াল প্রনাউন্সমেন্ট বা কনস্টিটিউশন কি কিছু বলেছে? তো এর উপরে একটা টেস্ট হয় আমাদের, যেটার ভিত্তিতে যে আমরা যখন ঠিক করি যে এই রেস্ট্রিকশনসগুলো হবে সভরেনিটি অ্যান্ড ইন্টিগ্রেশনের আন্ডারে, সিকিউরিটি অফ স্টেটের আন্ডারে, ফরেন রিলেশনের আন্ডারে, আমাদের যারা ফরেন রিলেশন, যাদের সাথে আমাদের ফ্রেন্ডস আছি যারা, তাদের এগেনস্ট আমরা কিছু বলতে পারবো না। তো এইগুলো কি আরবিট্রারি হয় না, এর জন্য একটা টেস্ট থাকে যেটা হলো টেস্ট অফ রিজনেবল অ্যান্ড প্রপোর্শনালিটি। এই টেস্টটা কি বলে, বলে যে কোনো জিনিস যদি আপনি অ্যাচিভ করতে যান, তার জন্য যেই স্টেপসগুলো আপনি নেবেন সেটা যেন সবসময় ছোট হয় ফ্রম দি ইন কনটেক্সট অফ অ্যাচিভমেন্ট। তার মানে যে রেস্ট্রিকশনসগুলো আপনি পুট করছেন সেইগুলো ডিজায়ার গোল থেকে যেন ছোট হয়। তার মানে যদি আমি রেস্ট্রিকশনস দিই যে আমি আমার
ফ্রেন্ডলি কান্ট্রির এগেনস্টে কোনো মন্তব্য করব না, তবে তার যে গোল আউটকামটা সেটা যেন সবসময় রেস্ট্রিকশনস থেকে বড় থাকে, যেরকম ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি যেরকম আমি বলছিলাম। সেকেন্ড, এইটা করতে গিয়ে আপনি কিন্তু প্রসিডিয়ারাল সেফগার্ডও ফলো করবেন। আপনারা জানেন আমরা আর্টিকেল 22-তে দুটো পার্ট পড়ি, ডিউ প্রসিডিয়ার অফ ল অ্যান্ড প্রসিডিয়ার এস্টাবলিশড বাই ল। তো আমরা এখানটা প্রসিডিয়ারাল সেফগার্ডও যেন ফলো হয়, আর এই প্রসিডিয়ারাল সেফগার্ড ফলো করতে গিয়ে আরবিট্রেসনেস যেন না হয়, যেরকম ডিউ প্রসিডিয়ার অফ ল তার সাথে প্রসিডিয়ার এস্টাবলিশ বাই ল, প্রসিডিয়ার এস্টাবলিশ বাই ল আমরা এখান থেকে দেখলাম, আর ডিউ প্রসিডিয়ার অফ ল যাতে এখান থেকে ফলো হয়। আচ্ছা, আপনারা কমেন্ট সেকশনে লিখবেন তো যে প্রসিডিয়ারাল আর ডিউ প্রসেস এই দুটো যে অ্যাসপেক্ট ইন্ডিয়া কার কার থেকে বড় করেছে? এটা কি জাপান থেকে এসছে আর ইউএসএ থেকে এসছে? আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। চলুন আমরা তো কনস্টিটিউশনাল সেফগার্ডস দেখে নিলাম, এই রিলেটেড আমরা কিছু কি জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট দেখে নিই। সবার প্রথমে যেটা ইউপিএসসির জন্য খুব ইম্পর্টেন্ট, আপনারা একদম এটাকে মাথায় রাখবেন, শ্রেয়াস সিঙ্গল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2015। আপনারা কোনো যদি জাজমেন্ট ভুলে যান, এই জাজমেন্টটা কিন্তু ভুলবেন না, যেখানটায় সুপ্রিম কোর্ট পরিষ্কার করে স্ট্রাক ডাউন করেছে আর্টিকেল 66A। কেন? এটার ভেগনেস আর চিলিং এফেক্টের জন্য। চিলিং এফেক্ট কি আমরা পরে পড়বো এটার ব্যাপারে। সেকেন্ড, ইন্ডিবিলিটি ক্রিয়েটিভ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানটাও কিন্তু কোর্ট বারবার এই কথাটা বলেছে যে এটা কিন্তু স্টেটের ডিউটি টু প্রোটেক্ট স্পিচ। থার্ড, মাদ্রাস হাইকোর্টও এই কথাটা বলেছে যে এইটা কিন্তু একটা ইন্ট্রেন্সিক ওয়েপন ফর ডেমোক্রেটিক ক্রিটিক অ্যান্ড এক্সপোজিং হিপোক্রেসি। অ্যান্ড অ্যাট লাস্ট, দিল্লি হাইকোর্টও স্যাটায়ার জার্নালিজমের জন্য কিন্তু পজিটিভই একটা ফিডব্যাক দিয়েছে। আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে কোর্ট কিন্তু বার্ডেনটাকে শিফট করছে টু স্টেট অ্যান্ড পাবলিক, যে তাদের যাদের টলারেন্সটা বাড়ুক, নাকি আর্টিকেল 19 এটাকে এরকম করে ইন্টারপ্রেট করছে যে এটা যাতে একদম পোলাইট হয়। পোলাইটনেসে কিন্তু কোর্ট কোনো সময় কমেন্ট করছে না, কোর্ট বারবার এই কথা বলছে লোকেরা যাতে এই রকমের ক্রিটিক অ্যান্ড স্টেট যাতে এই রকমের ক্রিটিক নিতে, ম্যাচিওর ডেমোক্রেসি এই রকমের ক্রিটিক নিতে যাতে সক্ষম হয়। এই বার্ডেনের ওনার্সটা কিন্তু কোর্ট মাল্টিপল জাজমেন্ট, শ্রেয়া সিঙ্গল, ইন্ডিবিলিটি ক্রিয়েচার, মাদ্রাস হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট বারবার এই জিনিসটা বলছে যে এইটা কিন্তু ওনার্সটা যেতে হবে স্টেট অ্যান্ড সিটিজেন্সের উপরেই। আমরা ইন্ডিয়ান জুডিশিয়ারির কনটেক্সট দেখে নিলাম। চলুন আমরা দেখি স্যাটায়ার নিয়ে গ্লোবাল জুডিশিয়ারি বা গ্লোবাল যে কান্ট্রিজ হয় তাদের কি টেক। আমরা মেজরলি দুটো কান্ট্রির এখানটা দুটো স্টেক হোল্ডার্সের কথা বলবো, একটা ইউএস আর একটা ইউ। ইউএসও নিজের ফার্স্ট অ্যামেন্ডমেন্টে কিন্তু পরিষ্কার করে হাসলার অ্যান্ড ফেয়ারওয়েল বলেছে যে যেখানটায় ওরা অ্যাবসলিউট প্রোটেকশন দিচ্ছে পলিটিক্যাল স্যাটায়ারকে। সেকেন্ডলি, ইউরোপিয়ান কোর্ট ফর হিউম্যান রাইটও কিন্তু আর্টিস্টিক ফ্রিডমকে মেনটেন করছে। তার সাথে এটা বলছে যে প্লুরালিজম ডেমোক্রেসির একটা ম্যাচিওর সিগনেচার। আমরা দুটো গ্লোবাল প্রসপেক্টও দেখে নিলাম। যদি এত কিছু সবাই যদি ইন পজিটিভ থাকে, তবু এর কিছু চ্যালেঞ্জেস তো আমাদেরকে লিখতে হবে। কেন কি আমি যেরকম প্রথমে বলছিলাম, ইউপিএসসি কিন্তু সবসময় আপনাকে পলিটিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করে, পলিটিক্যাল প্রশ্ন থেকেও সরে এসে, যে কোনো একটা পলিটিক্যাল টপিক থেকে সরে এসে ইউপিএসসি কিন্তু সবসময় একটা পলিটিক্যাল কনটেক্সট বের করবে ওখান থেকে। তো সেখানটা আপনাকে নিশ্চয়ই চ্যালেঞ্জেসের কথা ইউপিএসসি বলবে। তো এই চ্যালেঞ্জেসের মধ্যে প্রথম চ্যালেঞ্জেস হলো যে এই যে গ্রাউন্ড অফ রেস্ট্রিকশন এটা কিন্তু খুব ভেগ। যেরকম হোয়াট কনস্টিটিউট ন্যাশনাল সিকিউরিটি, এটা কে কি করে বলতে পারে? দো আর্টিকেল 19 সাবক্লস 2তে বলে দিচ্ছে জিনিসটা, কিন্তু এটা পাবলিক অর্ডার, এটা কে করে ডিসাইড করে? এটা তো এক্সিকিউটিভের উইমস অ্যান্ড ফ্যান্সিস উপরে চলবে। সেকেন্ড, যেরকম শ্রেয়া সিঙ্গলে আমরা দেখছিলাম একটা চিলিং এফেক্ট, সেলফ সেন্সারশিপ। চিলিং এফেক্ট মানে কি? আপনার উপরেই ওনাসটা দিয়ে দেওয়া হচ্ছে বার্ডেনটা, যে আপনি এরকম কিছু বলবেন না যাতে পাবলিক অর্ডার ভঙ্গ হয়। তো আপনি সবসময় একটা ভয়ের মধ্যে থাকবেন যে এরকম যদি কিছু বলে ফেলি যাতে পাবলিক অর্ডার ডিস্টার্ব হয়ে যায়, এটা যাতে অ্যাবসলিউট ট্রুথ হলে তাতেও আপনার ভয় লাগবে, এটা যদি একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হয় তাতেও আপনার ভয় লাগবে। তো এটা একটা চিলিং এফেক্ট ক্রিয়েট করছে ডিজিটাল এজে। থার্ড, এতে কিন্তু একটা যেরকম বলছিলাম এক্সিকিউটিভ ওভাররিচ দেখা যাচ্ছে রেগুলেশনে। দো একটা আর্টিকেল যেটা 19 অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, তার উপরে পুরোপুরি পাওয়ার আছে হলো লেজিসলেচারের, কিন্তু ঠিক করছে কি এক্সিকিউটিভ। তো এটা কি এক্সিকিউটিভ ওভাররিচ না? থার্ড,
একটা হেকলার্স ভিটো আইডিয়া। হেকলার্স ভিটো আইডিয়া বলে যে এরকম কোনো জিনিস সরকার যাতে মব বা কোনো প্রেশারে পড়ে, পলিটিক্যাল বা ওই টাইমের জন্য কোনো ম্যান্ডেটের প্রেশারে পড়ে যাতে ওইটাকে সাপ্রেস না করে, যদিও সেটা যতটাই কারওয়া হোক না কেন, যতটাই তিতো হোক না কেন, সেটাকে যাতে গভর্নমেন্ট কোনো সময় সাপ্রেস না করে, তার জন্য যাতে একটা পরিষ্কার গাইডলাইন্স থাকে, যেটাকে কোনগুলোকে কার্ভ করব, কোনগুলোকে করব না, যাতে ইনটলারেন্সের এগেনস্টে যাতে এই জিনিসটা না করে সরকার। আর সব থেকে একটা লিগাল পয়েন্ট অফ ভিউ, একটা সিভিল লাইবিলিটির এগেনস্টে আপনি ক্রিমিনাল প্রসিডিংসই করে চার্জ করতে পারেন। ডেফারমেশন তো একটা কাউর ব্যাপারে যদি আপনি কিছু ভুল বলেন, সেটা তো একটা সিভিল লাইবিলিটি, তার জন্য ক্রিমিনাল প্রসিজিয়ার্স কি করে অ্যাপ্লাই হতে পারে, এটাও তো একটা চ্যালেঞ্জ। আর সবাই শেষে যেরকম আমি বলছিলাম যে যখন হেকলার্স ভিটো হবে, তখন কিন্তু পোলারাইজেশনও হবে, আর শ্রিঙ্ক হবে সিভিক স্পেসটা, ভাগ হবে, পরিষ্কারভাবে আপনি দেখতে পারবেন যে ভাগ হয়ে যাচ্ছে পুরো সোসাইটি। তো আমরা ক্রিটিসিজম দেখলাম, চ্যালেঞ্জেস দেখলাম, যে স্যাটায়ার থাকলে ডিজিটালি যে চ্যালেঞ্জেস কি কেউ হতে পারে, তো এর কিছু ওয়ে ফরওয়ার্ড লিখতে হবে, কেন কি আমরা চ্যালেঞ্জেস দিয়ে তো অ্যান্সার শেষ করতে পারবো না। তো চলুন আমরা একবার ওয়ে ফরওয়ার্ডটা দেখে নিই, যে এই যে স্যাটায়ারের এটা সেফগার্ড কি করে করব, যাতে ডেমোক্রেটিক এক্সপ্রেশন আমাদের ফুলফিল হয়। প্রথমেই আমি যেরকম বলছিলাম, ওয়ান স্টেপ অ্যাট আ টাইম, স্মল টু বিগ। সবাই প্রথমে যেটা ডিফাইন করা নেই সেটাকে ডিফাইন করব, যে হোয়াট কনস্টিটিউট ডিফরমেশন, হোয়াট ডাজেন্ট কনস্টিটিউট ডিফরমেশন। সেকেন্ড, এর প্রসিডিয়ার, প্রপার প্রসিডিয়ার, যেরকম আমি আগেও দেখছিলাম শ্রেয়া সিঙ্গল কেসেও বলা হয়েছিল যে রিটেন প্রসিডিয়ার্স চাই, কোর্ট পরিষ্কার বলেছে সুপ্রিম কোর্ট, অ্যান্ড রিজন্ড অর্ডার্সও চাই, আরবিট্রারি হলে হবে না। থার্ড, হেকলার্স ভিটোটা যাতে নিউট্রালাইজ করা হয়, যাতে মেজরিটির প্রেশারে পড়ে যাতে গভর্নমেন্ট কোনো স্টেপ না নেয়, কেন কি মাইনরিটি, আজকের মাইনরিটি কিন্তু ডিসাইড করবে কালকে কি মেজর ভিউ হবে ইন দি সোসাইটি। মনে রাখবেন, যত রকমের পলিটিক্যাল বা সোসাইটাল ইনোভেশন হয়েছিল, সেটা কিন্তু এক সময় মাইনরিটিতেই ছিল। প্রথমে যখন বলা হয়েছে যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, তখন কিন্তু এটা কেউ বিশ্বাস করেনি, সবাই কিন্তু এই কথাই বলেছিল যে পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে। তখন যে এই আইডিয়াটা পিচ করেছিল, সে কিন্তু তখন মাইনরিটি ছিল, আজকে তারা কিন্তু মেজরিটিতে আছে। থার্ড, এক্সিকিউটিভ যাতে ওভারসাইট না করে, একটা ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট চাই আমাদের। সেকেন্ড, থার্ড, আর সব থেকে বেশি, সিভিল একটা কেসের জন্য ক্রিমিনালাইজ জিনিসপত্র হতে পারবে না ল, তার জন্য ডিক্রিমিনালাইজ লস চাই, সিভিল ল চাই, সিভিল প্রসিডিংস হোক নাকি ক্রিমিনাল প্রসিডিংস। অ্যান্ড অ্যাট লাস্ট, কনস্টিটিউশনাল মোরালিটি, এটাকে যেন ফস্টার করে, যেরকম ডেমোক্রেটিক কালচার অফ টলারেন্স, লোকেদের মধ্যে টলারেন্স। আপনি জানেন কোর্ট বারবার এই কথাটা বলেছে, আমরা এরকম ক্রাক্সও পড়েছি, যে ওনাসটা কিন্তু লোকেদের উপরে অ্যান্ড স্টেটের উপরে, নাহি পোলাইটনেস অফ দি স্পিকার। আমরা ওয়ে ফরওয়ার্ড দেখে নিলাম। তো অ্যাট এন্ড আমরা এটাকে একটা গুড নোট শেষ করব। তো কনক্লুশন কি হতে পারে, যে স্যাটায়ারটাকে দেয়ার মাস্ট বি, আমরা সবসময় কিন্তু কনক্লুশন ফাইন ব্যালেন্সে শেষ করব, দেয়ার মাস্ট বি আ ফাইন ব্যালেন্স অফ কনস্টিটিউশনালিটি, যেখানটায় রেস্ট্রিকশনস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রিডম, এই দুটো যাতে ফাইন ব্যালেন্স হয়, আর সেটাকে এনশিওর করার দায়িত্ব কিন্তু ডেমোক্রেসি আর তাদের কি স্টেক হোল্ডার্সদের উপরে, চারটে পিলারদের উপরে, এক্সিকিউটিভ, লেজিসলেটর, জুডিশিয়ারি অ্যান্ড দি ফোর্থ পিলার মিডিয়ার উপরে। তারা যাতে ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক না করে, কিন্তু একজন যাতে আরেকজনের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে তাদেরকে আরও ডেভেলপ করে। তো এটা পড়ার পরে চলুন প্রশ্নটা আমরা আরেকবার দেখে নিই, প্রশ্নটা কি সলভ হচ্ছে। ইন দি লাইট অফ রিসেন্ট কন্ট্রোভার্সি ওভার ডিজিটাল কন্টেন্ট ব্লকিং, examine the constitutional protection accorded to satire in India. Article 19(1) subclause A and its restriction in Article 19 subclause 2. Discuss the judicial safeguard Shreya Singhal versus Union of India, Madras High Court, West Bengal, Delhi High Court. Emerging challenges, মনে পড়ছে, vagueness,
in the digital age, suggest measures, conclusion and way forward with free expression with legitimate state interest. আজকের ভিডিও এটুক পর্যন্তই। আপনাদের মধ্যে যদি কেউ থাকে যারা বেঙ্গলিতে ইউপিএসসি মেন্স লিখবেন ভাবছেন, তো আপনারা আমাদের এই কন্টেন্টটা পড়তে পারেন, যেটা কিন্তু আপনাদেরকে মার্কস ফেচ করবে গ্যারেন্টিড। কেন কি এখানটা ইউপিএসসি টার্মিনোলজিজই ইউজ করা, যেটা প্রুভেন অলরেডি বাই আওয়ার টপার্স। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। কেন কি সাবস্ক্রাইব করলেই আপনারা এরকম আরও ভিডিওস পাবেন, আর আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথেও এই ভিডিওটা শেয়ার করবেন। অ্যান্ড থার্ডলি, যদি আপনারা চান যে আপনাদের প্রিপারেশানটা আরও স্মুথ হোক, আমাদের আরও দুটো পার্ট, কেন কি আমরা একটা প্রসিডিয়ারে যাই, সকালবেলায় আপনাদেরকে দিয়ে দেওয়া হয় হোয়াট টু রিড, অ্যান্ড বাই ইভিনিং আপনারা, বাই আফটারনুন আপনারা এই রিলেটেড কন্টেন্টও পেয়ে যান, অ্যান্ড বাই ইভিনিং আপনারা প্রিলিমস বাইট, ডিপ অ্যানালিসিস অ্যান্ড এডিটোরিয়াল এক্সপ্লেন কিন্তু আপনারা পেয়ে যান, যাতে আপনাদের প্রিপারেশানটা স্মুথ হোক। তো আপনারা বাকি ভিডিওসগুলোও কিন্তু নিশ্চয়ই দেখবেন। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।